হ্যালো এভরিওয়ান, কেমন আছিস তোরা? আমি সৌম্যদীপ মজুমদার। ওয়েলকাম টু এমার্স নিট। আজকে আমাদের কাজ কি? আজকে আমাদের কাজ হচ্ছে সেল সাইকেলের পরবর্তী জায়গাটা, মানে যেটা হচ্ছে মাইটোসিসের আগে পর্যন্ত কভার করতে হবে। এটা কিন্তু অনেক বড় পার্ট। তো নিজেকে রেডি রাখ, আমাদেরকে প্রপারলি নিজেকে প্রিপেয়ার করতে হবে। তো আমরা দেখবো সেল সাইকেলের বিভিন্ন ফেজেস। তো অ্যাকচুয়ালি দেখ, আমি এই স্লাইডটা নিচে থেকে শুরু করছি। এবার দেখ, যদি আমি নিচে থেকে শুরু করি তাহলে আমাকে দাগটাকে মুছতে হবে। তো নো প্রবলেম, দাগটা আমি মুছতেই পারি। তো এখানে কি আছে দেখ, সেল সাইকেলের ওভারভিউ। যদি সেল সাইকেলের ওভারভিউ দেখিস, ফার্স্টে সেল সাইকেল এন্টার করে ইন্টারফেজের মধ্যে। ইন্টারফেজ কি? ইন্টারফেজ হচ্ছে এমন একটা ফেজ যেখানে সেল ডিভাইড করে না। সেল সাইকেলের মধ্যে এমন একটা ফেজ যেটাতে সেল ডিভাইড করে না, কিন্তু কি করে, চেঞ্জেস সেলের মধ্যে বিভিন্ন রকমের হতে থাকে। মানে কি, এই ইন্টারফেসটা প্রস্তুত করে সেলকে এম ফেজ বা সেল ডিভিশন ফেজে যাওয়ার আগে। ঠিক আছে? তাহলে কি করে, ইন্টারফেস প্রস্তুত করে সেলকে। ঠিক করে প্রস্তুত করে ডিভিশন ফেজে যাওয়ার আগে। কি হলো, ডিভিশন ফেজে যাওয়ার আগে প্রস্তুত করছে, আর কিচ্ছু না। ওকে, তাহলে এই সেল ডিভিশন দুটো টাইপের হয়। একটা ক্যারিওকাইনেসিস, যেটা হচ্ছে নিউক্লিয়াসের ডিভিশন, আর একটা সাইটোকাইনেসিস, যেটা হচ্ছে সাইটোপ্লাজমের ডিভিশন। এবার আমরা একটু ওপর দিকে যাব। ইন্টারফেজের মধ্যে যদি আমরা এখানে দেখিয়ে নিই আগে, G1 ফেজ থাকে, S ফেজ থাকে, G2 ফেজ থাকে, আর M ফেজটা হচ্ছে পুরো সেল ডিভিশন ফেজ। তাহলে এবার আমরা ওপর দিকে গিয়ে বিভিন্ন সেল সাইকেলের স্টেজগুলোকে পড়বো আর দেখবো কতটা করে টাইম লাগে। হুম, তাহলে কি করবো, এবার আমরা সেল সাইকেলের স্টেজগুলোকে দেখবো। ওকে, তাহলে কি কি স্টেজ আমরা দেখলাম? G1, S, G2, M। এই পোর্শনটা কি? ইন্টারফেস। কি? ইন্টারফেস। ইন্টারফেস, ঠিক আছে। আর এটা ডিভিশন। ইন্টারফেস আর এম ফেস। কি কি? ইন্টারফেস আর এম ফেস। গট ইট? তাহলে এর মধ্যে কি কি হচ্ছে দেখ, সেলটা গ্রো করে G1 ফেজে। এর মধ্যে সিনথেসিস অফ আরএনএ আর প্রোটিন, মানে আরএনএ আর প্রোটিন যেগুলো আছে সেগুলো কিন্তু সিনথেসাইজড হয়। আর এদের মধ্যে সাইটোপ্লাজমিক কন্টেন্টটাও কিন্তু ইনক্রিজ হয়। এর মধ্যেই তার মানে এইসব জিনিসগুলো হয়। সেকেন্ড কি ফেজ আসছে? এস ফেজ। এস ফেজে কি হয়? ডিএনএটা রেপ্লিকেট করে। এস ফেজের নাম হচ্ছে সিনথেসিস ফেজ। এর মানে কি, ডিএনএ, নতুন ডিএনএর সিনথেসিস হয়। এর মধ্যে হিস্টোন প্রোটিন সিনথেসিস হয়, যেটা ডিএনএ কে র‍্যাপ করতে হেল্প করে। আর ক্রোমোজোম ডুপ্লিকেশন। হিস্টোন প্রোটিনটা কেন সিনথেসাইজ হয়? কারণ ডিএনএ কে আরো কনডেন্সড হতে হবে টু গো ইনটু দ্য সেল সাইকেল। ওকে, সেই জন্য বেশি বেশি করে হিস্টোন প্রোটিন তৈরি হয়। জি2 ফেজে কি হয়, সেলটা ডিভাইড করার জন্য প্রিপেয়ার করে। আর প্রোটিন বিভিন্ন তৈরি হয় মাইটোসিসের জন্য, আর অর্গানেল ডুপ্লিকেশন দেখা যায়। আর এম ফেজে কি হয়, সেল ডিভিশন হয়, যার মধ্যে একটা ক্যারিওকাইনেসিস, একটা সাইটোকাইনেসিস, যেটা আমরা দেখলাম। এটা ভালো করে কোথায় দেখা যায়? হিউম্যান সেলে, ইস্টে, ফাঙ্গিতে আর অ্যালগিতে। এগুলো খুব ভালো করে দেখা যায়। এবার দেখ, যদি আমরা টাইম পিরিয়ডটা দেখি না, বিভিন্ন রকমের সেলের জন্য এটা ভ্যারি করে। যেমন হিউম্যান সেলের জন্য সেটা 24 ঘন্টা, সেরকমই ইস্ট সেলের জন্য 90 মিনিট। এটা পুরো সেল সাইকেলের সেল ডিভিশন, সেল সাইকেল 24 ঘন্টা ধরে চলে আমাদের বডিতে। আর পুরো সেল সাইকেলটাই ইস্টের মধ্যে মাত্র 90 মিনিটে চলে। ইভেন টু ডিফারেন্ট সেল, মানে সেম অর্গানিজমের মধ্যে দুটো ডিফারেন্ট সেলের টাইম গুলো ডিফারেন্ট হয়। এবার আমরা দেখবো নিচে। এবার রিলেটিভ ডিউরেশন গুলোকে দেখা যাক। ওকে, সব আমি মুছবো এই দাগগুলোকে আগে। তাহলে রিলেটিভ ডিউরেশন কি কি আছে? জি1 ফেজের যে রিলেটিভ ডিউরেশন, সেটা হচ্ছে
33 to 50%। যেমন আমি যদি হিউম্যানদের ধরি, 33 থেকে 50% কতটা আসছে? 8 থেকে 12 ঘন্টা G1 ফেজের জন্য। G2 ফেজ বা S ফেজের জন্য কতক্ষণ? 25 থেকে 30%। মানে কি? ওই ধরে রাখ 6 থেকে 10 ঘন্টা। তারপর G2 ফেজ কতক্ষণ রাখছে? এটা মোটামুটি 15%। মানে কতক্ষণ দাঁড়াচ্ছে এটা? এটা মোটামুটি ধরে রাখ 5 ঘন্টা। আর এই যে এম ফেজ, এটা 5%, মাত্র 1 থেকে 2 ঘন্টা টাইম মাত্র এটা নেয়। তাহলে এই ডিউরেশনের যদি আমরা অর্ডারটা দেখি, একটা G1, একটা S, একটা G2, একটা M, এর মধ্যে কি G1 এর সবচেয়ে বেশি ডিউরেশন, তারপরে G2, S, তারপরে G2, লাস্টে M। তাহলে কি G1 এর হচ্ছে 33 থেকে 50%, S এর 25 থেকে 30%, G2 এর 15%, আর M এর মাত্র 5% টাইম। বুঝে গেছিস তোরা? তাহলে কতক্ষণ দাঁড়ালো? কোনটা সবচেয়ে বেশি? অ্যান্সার কর কমেন্টে আমাকে। এবার ধর G1, S, G2, M আমরা দেখলাম যে এদের টাইম ডিউরেশনটা এরকম হচ্ছে, ঠিক আছে? এবার আমাদেরকে দেখতে হবে যে এদের মধ্যে কি কি হয়, চেঞ্জেস কি কি আসছে, ঠিক আছে? তাহলে এবার আমরা দেখব চেঞ্জেস কি কি আসছে। চেঞ্জেস গুলো যদি আমরা দেখতে চাই G1 ফেজে, তার আগে আমাদেরকে দেখতে হবে, দেখ G1 ফেজ থেকে যখন S ফেজে যাবে, তারপর যখন মানে এই যে প্রত্যেকটা ফেজ যে চেঞ্জ হয় না, এর মধ্যে একটা করে চেক পয়েন্ট থাকে। কেন চেক পয়েন্ট থাকে? যে সবকিছু ঠিক আছে কিনা সেলটার মধ্যে। যদি চেক পয়েন্ট গুলো ক্লিয়ার না করে, তাহলে কিন্তু পরবর্তী সেলের স্টেজে যেতে পারবে না এরা। ওকে? তাহলে G1 ফেজে কি হয়? সেলের গ্রোথ হয়। তাহলে এই যে G1 টা দেখছিস তোরা, এই ছোট সেল থেকে একটা বড় সেল তৈরি হয়। এর জন্য কি এনজাইম দরকার হয়, আর এনজাইম হচ্ছে প্রোটিন, ঠিক আছে? এনজাইম যেহেতু প্রোটিন হয়, তাই প্রোটিন সিনথেসিস হয়। তাহলে গ্রোথ কিসের কিসের উপর ডিপেন্ড করে? একটা নিউট্রিয়েন্ট সাপ্লাই আর একটা জেনেটিক কন্ট্রোল, মানে প্রপারলি নিউট্রিয়েন্ট পাওয়া যাচ্ছে কিনা এটার উপর তো অফকোর্স ডিপেন্ড করে। আর কতটা গ্রো করবে সেটার জন্য জেনেটিক কন্ট্রোলও দরকার। কতটা জেনেটিকলি ভালো ওই মানুষটা বা প্রাণীটা, সেটা জানা দরকার। এবার আমরা চেক পয়েন্ট সম্পর্কে দেখব। এখানে সেলের মধ্যে দুটো মেন চেক পয়েন্ট থাকে ইন্টারফেসের মধ্যে, একটা G1 থেকে S এর মধ্যে, মানে এই জায়গাটা থাকে একটা, আর G2 থেকে M এর মধ্যে। এরা কি বেসিক্যালি বলতো? এই যে এই দুটো জায়গাতে থাকে, এরা কি বেসিক্যালি? এরা দেখার পাবলিক, যারা দেখে যে সেলটা যেটা একটা স্টেজ থেকে অন্য স্টেজে যাচ্ছে, মানে একটা ফেজ থেকে অন্য ফেজে যাচ্ছে, সেটা প্রপারলি যাচ্ছে কিনা। যদি প্রপারলি না যায় তাহলে কিন্তু হবে না, সেলটা প্রপারলি যাবেও না, ঠিক আছে? মানে যদি কোনো প্রবলেম থাকে সেলটা কিন্তু যাবে না। যদি আমরা এই পয়েন্টটা দেখে নিই আগে, টাইম পিরিয়ড ফর G1 ইজ মোস্টলি ভেরিয়েবল, হুইচ ইজ 8 আওয়ার টু 12 আওয়ার, মানে 4 ঘন্টার ভেরিয়েশন দেখাতে পারে। এটা কিসের উপর ডিপেন্ড করে? অ্যাভেলেবিলিটি অফ নিউট্রিয়েন্টের উপর ডিপেন্ড করে। এবার দেখ G1 ফেজটা বেসিক্যালি কি বলতো? ডিএনএ ড্যামেজ যেগুলো হয়, যেমন ধর ইউভি লাইট পড়ে গেল ডিএনএ এর উপরে, তখন ডিএনএ ড্যামেজ দেখা দেয়, ঠিক আছে? সেটা রিপেয়ার হয়। সেল যেটা, সেটার যদি ডিএনএ ড্যামেজটা রিপেয়ার না হয়, তাহলে কিন্তু সেটা এস ফেজে যাবে না। মানে কি? এর মানে কি G1 থেকে এস যে চেক পয়েন্ট আমরা দেখলাম, এটা কিন্তু সেটাকেই চেক করবে যে ডিএনএ এর মধ্যে কোনো ড্যামেজ আছে নাকি। যদি থাকে যেতে দেবে না, আর যদি না থাকে ইউ ক্যান গো অন, এটাই বলে দেবে। ওকে? নেক্সট কি দেখবো আমরা? এস ফেজ। তাহলে এগুলোকে মুছে নিই, ঠিক আছে? নেক্সট আমরা দেখবো এস ফেজ। এস ফেজে কি হয়? এস ফেজ মানে হচ্ছে সিনথেসিস ফেজ। এর মধ্যে ডিএনএ রেপ্লিকেশন হয়। As DNA replication starts, cell enter into the synthesis phase. Okay? DNA replication occur inside the nucleus. কোথায় হয়? নিউক্লিয়াসের ভেতরে। আর সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোজোম আমরা দেখেছিলাম, দেখ সেল দ্য বেসিক ইউনিট অফ লাইফ ভিডিওটাতে আমরা কিন্তু এটাকে ডিটেলে পড়েছি। যদি তোরা না দেখে থাকিস, এখনই গিয়ে ভিডিওগুলো দেখে নে। প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখে প্রপারলি, মানে একদম
প্রপার অর্গানাইজড ওয়েতে আমরা ভিডিওগুলো দিয়েছি, পরপর দেখে দেখে তারপর এতটা অবধি আসবে, তাহলে প্রপারলি তোরা বুঝতে পারবি যে কেমন কি চলছে। আর যাতে ওই রিদমটা না ভেঙে যায়, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ, এতে তোরা রেগুলার ভিডিও আপডেটস পাবি। আর যে ভিডিও আপডেটস গুলো পাবি সেগুলো প্রত্যেকটা দেখে রাখবি, ঠিক আছে? তো নেক্সট, সেন্ট্রোজোম ডাবলস ইন সাইটোপ্লাজম। তাহলে ডিএনএ রেপ্লিকেশনটা কোথায় হয়? ডিএনএ ডাবলিং হয় নিউক্লিয়াসে। আর সেন্ট্রোজোম কোথায় ডাবল হয়? সাইটোপ্লাজমে। ওকে, এবার আমরা দেখব নেক্সট ফেজ, G2 ফেজ। এই G2 কিন্তু G2 নয়, হ্যাঁ, G2 মাথায় রাখতে হবে এটা। ডিএনএ রেপ্লিকেশন কমপ্লিট হলেই সেল এন্টার হয় G2 ফেজে। G2 তে কি হয়? সেল প্রিপেয়ার ফর দ্য সেল ডিভিশন। এবার এখানে কিন্তু সেল ডিভিশনের জন্য প্রিপারেশন হচ্ছে। এখানে কি তৈরি হয় বলতো? টিউবিউলিন প্রোটিন তৈরি হয়, যেটা স্পিন্ডেল ফর্মেশনে হেল্প করে। স্পিন্ডেল কি? তোদেরকে আমি বোঝাই এটা। ধর এইটা তো তোদের মনে থাকবেই নিশ্চয়ই, ক্রোমোজোমের স্ট্রাকচারটা। খুব বাজে ড্রয়িং করি আমি, ডোন্ট ওয়ারি, ভালো হবে ওনার এই জন্মে, ঠিক আছে? এইটা ধর একটা সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম, এটা একটা সেন্ট্রোজোম। তো এর থেকে না স্পাইডারম্যানের পাওয়ারের, মানে স্পাইডারম্যানের যে পাওয়ারটা থাকে, মানে জাল বের করা, সেরকম একটা বেরোয়, ঠিক আছে? এরপর কি দেখা যায় বলতো? এইটা দেখা যায় যে, আমরা এটা পুরো ডিটেলে পড়বো, কিন্তু এখন একটা জিনিস দেখা যায় যে এটা ভাগ হয়ে যায় মাঝখান থেকে, এটা ক্র্যাক হয়, ঠিক আছে? নিয়ে একটা এদিকে চলে যায় আর একটা এই দিকে চলে যায়। গট ইট? এটা দেখা যায়। এইটাই হচ্ছে, এই যে সুতোগুলো দেখলি স্পাইডারম্যানের ধাগা, ওটাই কিন্তু স্পিন্ডেল ফাইবার, ঠিক আছে? এবারে স্পিন্ডেল ফাইবারটা কি দিয়ে তৈরি হয়? টিউবিউলিন দিয়ে তৈরি হয়। আর মাইটোকন্ড্রিয়া যেটা, সেটা কিন্তু ডাবল হয়ে যায়। গট ইট? কি কি চেঞ্জেস হয় আরেকবার যদি আমরা দেখি, প্রিপারেশন ফর মাইটোসিস, টিউবিউলিন তৈরি হয় যেটা স্পিন্ডেলে হেল্প করে, আর মাইটোকন্ড্রিয়ার ডুপ্লিকেশন। তাহলে সামারি গুলো আমরা কি কি দেখলাম, যেটা আগেও দেখলাম আমরা, এটা একটু ডিটেলে দেখবো। যে ইন্টারফেস যেটা, সেটা G1 S G2 এই তিনটে মিলে তৈরি হয়। G1 S G2 তে কি হয়? এটা রেস্টিং ফেজ, এর মধ্যে সেল ডিভাইড করে না, শুধুমাত্র চেঞ্জেস হয়। আর এটা কি থাকে? G1 এ গ্রোথ হয়, S এর যে ডিএনএ রেপ্লিকেশন হয়, আর G2 তে প্রিপারেশন ফর ডিভিশন। তারপরে এটা এন্টার করে এম ফেজে। আর এম ফেজে কি কি থাকে? ক্যারিওকাইনেসিস, যেটা নিউক্লিয়ার ডিভিশন, আর সাইটোকাইনেসিস, যেটা সাইটোপ্লাজমিক ডিভিশন। ওকে, cell cycle is a continuous process consisting of growth, DNA replication, and cell division, which produces two daughter cells. Got it? Next, amount of DNA. Amount of DNA কি? প্রত্যেকটা সেল সাইকেলের যে ফেজ, ওতে অ্যামাউন্ট অফ ডিএনএ এর কি হেরফের হয় সেটা আমরা দেখব। মানে এবার যদি আমরা দেখি, ধর সেল সাইকেলটার মধ্যে G1 ফেজে সেলের মধ্যে 2C নাম্বার অফ ডিএনএ আছে। 2C যে কোনো একটা নাম্বার আমরা ভেবে নিয়েছি, 2C ডিপ্লয়েড যেহেতু আমাদের সেলগুলো, তাই 2C। এই 2C থেকে কি হবে? এইটা ডাবল হয়ে যাবে। যদি তুই দেখিস ইন্টু 2 করিস, 2C ইন্টু 2, তাহলে দেখবি ফর্ম করবে 4C। মানে কি? ডাবল হয়ে যায়। G1 ফেজে থাকে হচ্ছে 2C, G2 থেকে M ফেজে থাকে 4C। ওকে, এইগুলো তো আমরা দেখলাম। ডিএনএ ড্যামেজ রিপেয়ার কোথায় হয়? G1 ফেজে। একটা জিনিসকে এতবার করে আমি দিয়েছি যে তোরা যদি জাস্ট নোটটাকে দেখিস, তোদের মনে পড়ে যাবে। নিচে যাবো এবার, এস ফেজে কি হচ্ছে? এস ফেজটা অ্যাকচুয়ালি ওই ফেজ যেখানে 2C থেকে 4C তৈরি হওয়াটা শুরু হচ্ছে। এই ফেজে যখন ঢুকে যায়, ডিএনএ রেপ্লিকেশন হয়, ঠিক আছে? ডিএনএ রেপ্লিকেশন মানে কি? ডিএনএ অ্যামাউন্ট 2C থেকে 4C হবে। এটা যেটা হবে সেটা হবে এস ফেজে, যে এটা একটা ক্রোমোজোম ধর, সেখান থেকে দুটো ফর্ম করছে। গট ইট? G2 ফেজে কি হবে? ডিএনএ রেপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে এখানে। ডিএনএ রেপ্লিকেশন কমপ্লিটেড মানে 4C অফিসিয়ালি রিচড। 4C, 4টা ঠিকঠাক হলো না, 9 লাগছে, এটা 4C। ভালো আসছে না হ্যান্ড রাইটিং আমার, যদিও ভালো নয় হ্যান্ড রাইটিং আমার, তবুও একটু মোটামুটি জুতের লাগলে তো হলো না। 4C রিচড, ঠিক আছে? G2 ফেজে 4C রিচড। এখানে কি হয়? সেল প্রিপেয়ার ফর সেল ডিভিশন, টিউবিউলিন তৈরি হয় স্পিন্ডেল ফর্মেশনের জন্য, মাইটোকন্ড্রিয়া ডাবলস,
এটাতে মাইটোকন্ড্রিয়া কেন ডাবল হয়? যেহেতু এদের এনার্জি নিডটা ডাবল হয়ে যায়। ঠিক আছে, এবার দেখ অ্যামাউন্ট অফ ডিএনএ যেটা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদেরকে দেখতে হবে অ্যামাউন্ট অফ ডিএনএ কি করছে সেটা। এটা একটা এক্সাম্পল, ধর 2n is equal to 6 ছিল G1 এ, 2n is equal to 2c ধরে রাখ, তাহলে 2n is equal to 2c যখন সেটা 6 ছিল, তাহলে কি হবে 12 হয়ে যাবে সেটা, মানে 2c থেকে 4c হয়ে গেল। ঠিক আছে, এখানে দেখ নাম্বার অফ ক্রোমোজোম ছিল 6টা, তাহলে কি হয়ে গেল G2 আর M ফেজে 12টা। ওকে, এটারই মানে হচ্ছে ডাবল হচ্ছে। এখানে কি পয়েন্টস গুলো যদি তোরা দেখিস, এখানে দেখবি G1 এ 2c ছিল, S এ হলো 2c থেকে 4c, G2 তে হলো 4c, M এও থাকলো 4c। কি হচ্ছে ছবিতেও দেখবো আমরা, এটাতে দেখ কম আছে, এটাতে ডিভাইড করছে, এটা 4c হয়ে গেছে, আর এটাতে দুটোতে ডিভাইড হয়ে গেছে, দুটো সেলের মধ্যে আলাদা আলাদা চলে গেছে। গট ইট? এবার আমরা যাব নেক্সট স্লাইডে। এবার আমরা এতক্ষণ কি করলাম, সেলের প্রত্যেকটা যে ফেজ আছে সেল ডিভিশনে, সেল সাইকেলে, সেটা আমরা দেখলাম। কিন্তু এখানে G1, S, G2 আর M এই চারটে দেখেছি আমরা, কিন্তু আরেকটা আছে G0 ফেজ। এটা ঘুমন্ত ফেজ বা কুইসেন্ট ফেজ, কি ঘুমিয়ে থাকে সেলটা তোদের মতো। তোরা এখনো ঘুমোচ্ছিস, কিন্তু নিট কিন্তু চলে এসছে, বেশি দিন আর দেরি নেই, 1 বছরও নেই কিন্তু, কিন্তু তোরা এখনো ঘুমোচ্ছিস। তার মানে কি, এরা ঘুমোচ্ছে, এটা কিন্তু রেস্টিং ফেজে আছে। এর মধ্যে কি হয়, সেল সাইকেলটা এক্সিট করে কুইসেন্ট ফেজে ঢুকে যায় সেলগুলো। এর কি কি ফিচার্স আছে বেসিক্যালি, এর মধ্যে ডিভিশনটা হয় না, প্রলিফারেশন আর ডিভিশন হয় না, কিন্তু এরা কিন্তু লিভিং কন্ডিশনে থাকে সেলগুলো। যেমন ধর যখন আমরা ঘুমাই তখন কি হয়, আমরা কিন্তু খাইও না, হাঁটিও না, কিছু না, কিন্তু কি আমাদের বডিটা কিন্তু মেটাবলিজমটা চালিয়ে যায়। এটাই হচ্ছে কুইসেন্ট স্টেজের মেন ফান্ডা, যে লিভিং থাকবে কিন্তু ডিভাইড করবে না। G0 ফেজের 3টে অরিজিন হতে পারে, S ফেজ থেকে G0 ফেজ। সেল পার্মানেন্ট মানে কি, সেল ডিভাইড করলো তারপর পার্মানেন্টলি হয়ে গেল। আর ফ্রম G0 মানে ধর একটা সেল G0 তে ছিল, একবার বেরিয়ে গিয়ে ডিভাইড করে এলো কিছুটা, তারপর আবার G0 তে ঢুকে গেল। এই 3টে হচ্ছে এর অরিজিন হতে পারে। তাহলে G0 ফেজের যে সেলগুলো তারা কিন্তু মেটাবলিক্যালি অ্যাক্টিভ, but they do not enter the cell cycle. Okay, এর এক্সাম্পলস কি কি, একটা হচ্ছে নার্ভ সেল, একটা স্কেলেটাল মাসল সেল, আর একটা লিভার সেল। নার্ভ সেল কি, পোস্ট মাইটোটিক সেল, মানে এটা যে সেল পার্মানেন্ট, একবার ডিভাইড করে গেছে, তারপর G0 তে যে ঢুকলো, ঢুকেই থাকলো, বেরিয়ে এলো না। স্কেলেটাল মাসল সেল, এটা কি কুইসেন্ট সেল, কিন্তু কি হয় বলতো, যদি কখনো ইনজুরি হলো তখন কিন্তু এরা G0 থেকে বেরিয়ে ডিভাইড করে আবার ফিরে আসে। আর লিভার সেল, এটা তোরা জানিস আশা করি, যে অনেকে লিভার কাটা হলেও বেঁচে থাকে। লিভার সেল কিন্তু নর্মালি ডিভাইড করে না, কিন্তু কি হয় বলতো, যদি ধর কখনো কোনো কারণে লিভারটা কেটে বাদ দিতে হলো, তারপরে কিন্তু দেখবি লিভার আবার রিজেনারেট করে, আবার সেম লিভারটা তৈরি, যতটা বাদ গেছিল ততটা তৈরি হলো। এইটাই হচ্ছে বেরিয়ে এলো আবার ঢুকে গেল। ঠিক আছে, মানে G0 তে ঘুমিয়ে থাকলো, যেই কেটে গেল ও ডিভাইড করলো, আবার যেই আবার নিজের শেপে চলে এলো, তখন শেপটার জন্য সে আবার চলে গেল G0 তে। তাহলে কি পয়েন্টস কি কি আছে, G0 ফেজ ইজ রিভার্সিবল, রেস্টিং স্টেট রিভার্সিবল, একমাত্র নার্ভ সেল ডিভাইড কিন্তু সেকেন্ড টাইম করবে না, আর কোনোদিন করবে না। যদি ব্রেনের সেল কেউ কেটে বাদ দিয়ে দেয়, স্টিল ব্রেনের সেল ডিভাইড করবে না। Cells can re-enter the cell cycle and resume division when required. Got it? এবার আমাদেরকে কি করতে হবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে হবে, লাইক করে আর সাবস্ক্রাইব করে। দেখ আমাদের এখানে অনেক রকম স্টুডেন্ট আসছে, এবার আমরা যেরকম পড়ানোটা শুরু করে দিয়েছি, এই পড়ানোর পরে কি হয়, কোয়েশ্চেন করতে হবে। এবার কোয়েশ্চেনটা কোথায় পাবি, দেখ এনসিইআরটি তোরা নিজেরা দুবার করে পড়ে নিবি,
কোশ্চেনটা কোথায় পাবি? কোশ্চেন আমরা দেব, আমরা আনলিমিটেড কোয়েশ্চেন্স প্রোভাইড করব। পিওয়াইকিউজ, প্র্যাকটিস কোয়েশ্চেন, ডিপিপিস সব দেব, ফোর্সফুলি প্র্যাকটিসও করাবো। কিন্তু এর জন্য কি করতে হবে? আমাদের পার্সোনাল গাইডেন্স ব্যাচে বা আমাদের লাইভ লেকচার ব্যাচে, যদি তোরা আমাদের কাছে পড়তে চাস তাহলে লাইভ লেকচার ব্যাচে আসতে হবে। এগুলো দেখ, তোকে আমি লিখেই বোঝাবো জিনিসগুলো, ঠিক আছে? এবার দেখ, দুটো টাইপের ব্যাচ, একটা লাইভ লেকচার ব্যাচ আর একটা গাইডেন্স ব্যাচ। এটা কি? এটা হচ্ছে 25,000 টাকা পার ইয়ার, সরি, পার ইয়ার। আর এটা কি? 15,000 টাকা পার ইয়ার। দেখ, এই টাইপের যে জিনিসগুলো সেগুলো কিন্তু বড় বড় ইনস্টিটিউটরা 1.5 লাখ টাকায়, 1,10,000 টাকায় চালায়। সেটা আমরা এত কমে কেন দিচ্ছি? আমরা জানি যে ভারতে বা পশ্চিমবঙ্গে এরকম অনেকে আছে যারা কিন্তু নিতে পারে না জিনিসটা, সেই জন্য আমরা দিচ্ছি। যে 1.5 লাখ বা 1,10,000 দেওয়া পসিবল হয় না ওয়ান টাইম, সেই জন্য আমরা কমে দিচ্ছি। এর মধ্যে কি কি পাবি? যেমন ধর এই লাইভ লেকচার ব্যাচটা, এর মধ্যে কি কি পাওয়া যাবে? কোয়েশ্চেন্স, না, এর মধ্যে ফার্স্ট হচ্ছে লাইভ ক্লাসেস, সেকেন্ড কি 24/7, 24/7 ডাউট সলভিং, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, যাতে আমাদের সঙ্গে তোরা প্রবলেম হলেই কথা বলতে পারি, গাইডেন্স, আর 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 উইকলি অ্যানালিসিস। এই সব তোরা পেয়ে যাবি মাত্র 25,000-এ। কিন্তু অনেকে আছে যারা অন্য জায়গাতে ব্যাচ নিয়ে রেখেছে, এবার তারা চাইছে যে আমাদেরকে কেউ এরকম হেল্প করুক যাতে আমরা ব্যাচটা নিয়ে কেউ গাইড করুক আমাদেরকে। তার জন্য কি করতে হবে? তোদেরকে আসতে হবে এই গাইডেন্স ব্যাচে। এর মধ্যে কি পাবি? ডাউট সলভিং পাবি, কন্ট্যাক্ট পাবি, গাইডেন্স পাবি, উইকলি অ্যানালিসিস পাবি, আর কোয়েশ্চেন্স দ্বারা। কারণ হচ্ছে এখানে কোয়েশ্চেনটাও আমি লিখে দিই। ওকে, এর মধ্যে আরেকটা থাকবে, সেটা হচ্ছে আমি আরেকবার লিখেই দিচ্ছি এখানে। এই যে লাস্ট হচ্ছে কোয়েশ্চেন্স, এইটাও কিন্তু ইনক্লুডেড ইন দ্য গাইডেন্স ব্যাচ। এর জন্য কি করতে হবে তোদেরকে? আমি একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে তোদেরকে সবকিছু কিন্তু নিতে হবে। এইগুলো, এই নাম্বারটা কি আমাদের? নাম্বারটা তোরা সবাই জানিস যে আমাদের যে কন্ট্যাক্টটা করবি সেটা কিন্তু একটা পার্সোনাল নাম্বার আমাদের, কিন্তু সেই নাম্বারটাতে কিন্তু আমরা শুধুমাত্র সাবজেক্ট রিলেটেড জিনিসপত্র নেব। মানে কি? এই গাইডেন্স বা এই ব্যাচেস, এই রিলেটেড সবকিছুই কিন্তু আমরা নেব। ডোন্ট থিঙ্ক আমরা কিন্তু সব নেব, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমরা ওই নাম্বারটা দেখে নেব। রামবান নাম্বার 8509027147। এই নাম্বারে তোরা আজকেই কল কর। দেখ, লাইভ লেকচার আর গাইডেন্স এই দুটো যে ব্যাচ আছে এগুলোতে কিন্তু মাত্র 30টা সিট আছে। 30টা সিট ভরতে কিন্তু টাইম লাগবে না। লাইভ লেকচারে 30টা সিট, গাইডেন্সে 30টা সিট ভরে গেলে তোরা কিন্তু 1 বছর আবার ওয়েট করতে থাকবি। 1 বছর ওয়েট করে আবার আমাদের কাছে আসবি, এসে বলবি স্যার আমাদের সিলেকশন হলো না, আমাদেরকে নিয়ে আসুন। কিন্তু দেখ, সিলেকশনটা যেহেতু 1 বছরের প্রসেস, এই জিনিসটা, এই চান্সেসটা মিস করিস না। যদি মিস করিস, অনেক বড় মিস করে দিবি। গাইডেন্স, প্রপার গাইডেন্স আর প্রপার একটা পাথওয়ে খুব দরকার নেটটা ক্র্যাক করার জন্য।
আমরা প্রমিস করছি আমরা তোদেরকে মেডিকেল কলেজ অব্দি ছেড়ে দিয়ে আসবো। তার জন্য কি করতে হবে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের কোর্সটা জয়েন করতে হবে। ওকে, আজকেই কল করে নিজের সিট বুক কর, নিজেকে নেক্সট ইয়ারে মেডিকেল কলেজে দেখার জন্য তৈরি কর। ওকে, বেস্ট অফ লাক। তো আজকে কি কাজ হবে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দেওয়া আর নোটিফিকেশন বাটনটা অন করে দেওয়া। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই।